আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের সপ্তম অধ্যায় টাইপ 2 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তোমাদের এই ভিডিওটা পুরো পর্ব দেখতে চাইলে কিন্তু তোমাদের বইটা অবশ্যই প্রয়োজন হবে। তো চলো আমরা দেখে যাই সমাধানে। তাহলে টাইপ 2তে প্রথম প্রশ্ন কি বলেছে খেয়াল করো। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমরা জানি শব্দ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কোন তরঙ্গ আমরা দেখছি দিকের উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ এবং সেটা অনুদৈর্ঘ্য। তাহলে সমকোণে কম্পিত হলে সেটা অনুপ্রস্থ হয়, আর সমান্তরালে কম্পিত হলে সেটা কি বলতো অনুদৈর্ঘ্য হয়। কিন্তু শব্দ কিন্তু হচ্ছে সমান্তরালে কম্পিত হয়, এই জন্য শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। নিচের কোনটি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য সীমা? আমরা জানি যে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আলো চোখে দেখতে পারি, এর কমও পারি না বেশিও পারি না। তাহলে দৃশ্যমান হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। দৃশ্যমান আলো সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোনটি? সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ভায়োলেট, বেগুনি, এবং সর্বোচ্চটা হচ্ছে কি লাল। এক পর্যায়কালে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। একটা পর্যায়কাল দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি দেখো, একটা হচ্ছে পর্যাবৃত্ত আন্দোলন বলতে পারি আমরা। নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ? এই যে একটা বললাম যে সমকোণে কম্পিত হবে, নদীর ঢেউ সমকোণে কম্পিত হয়, তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এরপরটা আমরা যাবো, দেখো কি বলেছে। এরপরটা বলেছে শব্দ কোন ধরনের তরঙ্গ। দেখো শব্দ কোন ধরনের তরঙ্গ। সো এখানে দেখতে হবে তোমাকে যে শব্দ কোন ধরনের তরঙ্গ। দেখো শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ সমান্তরালে কম্পিত হয়। যেটা সমান্তরালে কম্পিত হবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, 0 ডিগ্রি কোণে আর কি। নিচের কোন তরঙ্গদের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? ওয়েভ ফাংশন। অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে অগ্রসর হয় বলতো? এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা বললাম সমান্তরালে অগ্রসর হবে, আর অনুপ্রস্থ হচ্ছে 90 ডিগ্রি কোণে অগ্রসর হবে, আর এইভাবে। তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়? তরঙ্গের সংজ্ঞাতেই পড়েছি এমন একটা আন্দোলন যা তথ্য এবং শক্তিকে সঞ্চার করে, তথ্য এবং শক্তিকে সঞ্চার করবে, তাহলে শক্তি ট্রান্সফার করে। তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে, মানে চেঞ্জ হয় না কোনটা? যদি মাধ্যম ডিফারেন্ট হয় তখন কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না, তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে না। পানিতে শব্দের বেগ কত? এটা কনস্ট্যান্ট মান 1450 থেকে 1490 এর মধ্যে যা থাকবে তাই অপশনের আনসার হবে। ঠিক আছে, এখানে যদি 1480 থাকতো এটাও আনসার হইতো, কিন্তু দুইটা থাকলে আবার দুইটা থাকবে না কখনোই, পাশাপাশি থাকবে না মান কখনো। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত? অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বলেছিলাম? সমান্তরালে কম্পিত হবে 0 ডিগ্রি, তাহলে একটা সাথে আরেকটা 0 ডিগ্রি। পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের প্রবাহের দিকের মধ্যবর্তী তরঙ্গ কত? 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে পানির তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, সমকোণে কম্পিত হবে। এবার আসো, নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি হবে? যে মাধ্যমের কি বলতো দেখি ঘনত্ব বেশি হবে, বা যে মাধ্যমে আমরা বলতে পারি কঠিন মাধ্যম, সেখানে কি ল্যামডার মান কি হবে বলতো? বেশি হবে। নির্দিষ্ট উৎস থেকে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি বলতো? লোহা। নিচের কোনটির প্রতিফলন বা প্রতিসরণ ও উপরিপতন ঘটে? তরঙ্গের প্রতিফলন হচ্ছে গিয়ে ফিরে আসে, প্রতিসরণ হচ্ছে গিয়ে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, উপরিপতন হচ্ছে একটা আরেকটার উপর যখন পড়ে যায় সেটা হচ্ছে উপরিপতন। তাহলে তিনটাই কিন্তু আমাদের তরঙ্গ মাধ্যমে ঘটে থাকে। এরপরটা আসে হচ্ছে কোন তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের গতির দিকের সাথে আড়াআড়ি থাকে? এটা আমরা দেখেছি যে আড়াআড়ি থাকে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ 90 ডিগ্রি কোণে। স্প্রিংয়ে কি ধরনের তরঙ্গ উৎপন্ন হয়? স্প্রিং হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ উৎপন্ন হয়, কারণ স্প্রিং হচ্ছে সমান্তরালে কম্পিত হয়। আবারও বলতে সমান্তরালে কম্পিত হলে কিন্তু সেটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর সমকোণে কম্পিত হলে সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। সো দুটো কিন্তু ডিফারেন্ট। কোন তরঙ্গ ব্যতিক্রম? পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এগুলো হচ্ছে সব সেম, কিন্তু স্প্রিংয়ের তরঙ্গ হচ্ছে কি বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ, ব্যতিক্রম, ডিফারেন্ট। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালন করে? শক্তি এবং তথ্য সঞ্চালন করে। তথ্য কোথায় নাই, শক্তি আছে। তরঙ্গ দৈর্ঘ্য একক কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অ্যাংস্ট্রম বলতে পারি, অ্যাংস্ট্রম বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য একক। ওকে, এবার আসি আমরা, তরঙ্গ একক মিটারও হয় কিন্তু এটা ডিফারেন্ট একক বলতে পারি আমরা, এই জন্য এটা অপশন দেওয়া আছে। এরপর আসো পরের প্রশ্নে যাই আমরা। তরঙ্গ দেখো কি বলেছে, তরঙ্গ এক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? সময়ের সঙ্গে তরঙ্গ অতিক্রম দূরত্ব, তার মধ্যে সময়ের সঙ্গে অতিক্রম দূরত্ব কি বলা হয় বলতো? দ্রুতি বা বেগ বলি আমরা। তাহলে দেখো কোথায় আছে, যে তরঙ্গ বেগ বা তরঙ্গ দ্রুতি বলি আমরা। কোন তরঙ্গের দৈর্ঘ্য 2 মিটার, তাহলে তরঙ্গটি কি হবে? তো তরঙ্গ দৈর্ঘ্য মানে কি বোঝায় বলতো? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ। তাহলে এখন খেয়াল করো, 2 মিটার যদি ল্যামডা হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি 2 হয়, তাহলে পূর্ণ স্পন্দন দিতে কত অতিক্রম করে বলতো? 2 মিটার। তাহলে দেখো খেয়াল করো, পর্যায়কালে সমান সময়ে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। পর্যায়কাল মানে হচ্ছে যাওয়া এবং আসা, এটা পূর্ণ স্পন্দন দিতে 2 মিটার দূরত্ব অতিক্রম করে।
তরঙ্গ বেগ কি? মিটার পার সেকেন্ড। তরঙ্গ বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, সব সেম জিনিস। পর্যায়কাল কি? একটি পূর্ণস্পন্দন তরঙ্গের অর্ধেক সময় না পূর্ণ স্পন্দনের সময়। হ্যাঁ, একটা পর্যায়কাল হচ্ছে একটা পর্যায় কমপ্লিট করা, পূর্ণ স্পন্দনের সময় যাওয়া এবং আসা, এটা হচ্ছে একটা পর্যায়কাল। 60 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলেছে। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলি স্পন্দন সম্পূর্ণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কি পরিবর্তন হবে? কম্পাঙ্ক কমে যাবে। কেন? টি এর সঙ্গে এফ এর সম্পর্ক কি বলতো? 1/f, ব্যস্তানুপাতিক। তাহলে পর্যায়কাল বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে এবং ফ্রিকোয়েন্সি কমলে কি বলতো? পর্যায়কাল বাড়বে। এখানে কিন্তু সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। এবার আসো, 1 হার্জ সমান কোনটি? 1 হার্জ, এই যে হার্জটা কই থেকে আসে বলতো? কম্পাঙ্কের একক। টি ইকুয়ালস টু 1 যদি এফ হয় তাহলে এফ ইকুয়ালস টু 1/t বলতে পারি। টি হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ডগুলো উপর ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স 1 মানে হচ্ছে আমরা হার্জ বলতে পারি, এই যে সেকেন্ড ইনভার্স 1। এরপর আসো কি বলছে, পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ দুটির পাদের মধ্যে দূরত্ব কত হবে? ল্যামডা। কেন? দেখো, একটা মনে করো আমরা যদি সিস্টেম আঁকি, এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ পাদ, এটাও তরঙ্গ পাদ। তো একটা পরপর দুটি তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ দুটির পাদের মধ্যে দেখো দূরত্ব কত হবে? তাহলে এখান থেকে এই শীর্ষ পর্যন্ত কি বলতো? এটা পূর্ণ স্পন্দন, এখান থেকে এই পর্যন্ত আর কি আরেকটা পূর্ণ স্পন্দন, তাহলে দুইটা পূর্ণ স্পন্দন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমার মনে রাখতে হবে দুইটা পূর্ণ স্পন্দন দেওয়া আছে। এখানে আমাদের একটু চিন্তা করতে হবে। ওকে, এর পরেরটা আসি আমরা। কি বলেছে? শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে, দেখো কি বলেছে, শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে কি হয়? শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে কি হবে? বেগ বেড়ে যায়। দেখো, আমরা জানি কম্পাঙ্কের সঙ্গে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস যদি ল্যামডা এফ হয়, হ্যাঁ, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। তাহলে এফ বেড়ে গেলে, দেখো শব্দের কম্পাঙ্ক বেড়ে গেলে, শব্দের বেড়ে যায় কখন? যখন তরঙ্গদৈর্ঘ্য কমে যায়। দেখো ল্যামডা কমে গেলে কিন্তু এফ কি অটোমেটিক বেড়ে যাবে। যদি একটা স্থানে বেগ সেম হয় তাহলে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কমে গেলে ফ্রিকোয়েন্সি কি বলতো? অটোমেটিক বেড়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোনো নির্দিষ্ট মাধ্যমের শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? কম্পাঙ্ক বৃদ্ধি করলে সেম, দেখো এই যে সূত্র পড়েছি টি ইকুয়ালস টু 1/f, টি ইকুয়ালস টু 1/f, তাহলে কম্পাঙ্ক বাড়লে টি কি অটোমেটিক কমে যাবে, তাই না? পর্যায়কাল। 150 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ডে সময়ে 1050 মিটার পথ অতিক্রম করে। তাহলে কি বলছে? 150 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ডে 150 মিটার পথ অতিক্রম করে। তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে। এখানে যদি তরঙ্গদৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা কি বের করবো বলো দেখি। যদি এখানে ভি ইকুয়ালস ল্যামডা এফ বলি আমরা, তাহলে ল্যামডা ইকুয়ালস কি হয়? ভি এফ, ভি বাই এফ। সো ফ্রিকোয়েন্সি কত বলছে? 150। ওকে, আর ভি বেগ কত হয় বলো দেখি? 3 সেকেন্ডে 150 মিটার যায়। তাহলে বেগ কি? ভি ইকুয়ালস ডি বাই টি। ডি যায় 150 মিটার, সরি 1050। তাহলে 1050 হচ্ছে ডি ভাগ টি, 3 সেকেন্ড, 350 হচ্ছে বেগ। তাহলে 350 ভাগ 150, দেখো ভাগ 150 দাও, কত আসে? আসবে 2.33। আছে অপশনে, এই যে গ হচ্ছে 2.33। ওকে, বুঝতে পারছো 350 কোথায় পাইলাম আমরা? বেগ বের করছি। ভি ইকুয়ালস টু ডি বাই টি। তাহলে ডি কত ছিল? 1050, টি হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা, এরপরে বলেছে বাদুর প্রায় কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে? প্রায় হচ্ছে 100 কিলো হার্টজ শব্দর কম্পাঙ্ক তৈরি করতে সক্ষম বাদুর। চলো পরের পেজে চলে যাই। 68 কি বলেছে দেখো, একটি শব্দ তরঙ্গ বাতাসে 5 সেকেন্ডে 1750 মিটার অতিক্রম করে। তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য 0.5 হলে কম্পাঙ্ক কত? তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। আগের মতো অঙ্কটা যদি আমরা এখানে চিন্তা করি, যে কি চিন্তা করি বলো দেখি, ভি কস যদি ল্যামডা এফ হয়, সো বের করতে বলছে কি বলতো? বের করতে বলছে হচ্ছে কম্পাঙ্ক কত? এফ ভি বাই ল্যামডা। সো ল্যামডা কত আছে? ল্যামডা আছে হচ্ছে 0.5 মিটার। 0.5 মিটার। আমাদের ভি বেগ বের করতে হবে। বেগ কীভাবে করবো? 5 সেকেন্ডে 1750 মিটার যায়। তাহলে বেগ কী হবে? একক সময় যদি দূরত্ব যায়, তাহলে ভি কস ডি বাই টি। ডি 1750 ভাগ টি কত? 5, তাহলে 350 হচ্ছে আমার বেগ। তাহলে 350, আগের মতো অঙ্কটা সেম প্যাটার্ন, ভাগ হচ্ছে 0.5, তাহলে আসবে 700। আছে অপশন 700, এই 700 হার্টজ, এটা হচ্ছে আনসার। শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, পর্যায়কাল কত? সো পর্যায়কাল হচ্ছে 1/f ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য থেকে ফ্রিকোয়েন্সি বের করে নিব। ভি ইকুয়ালস টু ল্যামডা এফ যদি হয় তাহলে এফ ইকুয়ালস টু কি? ভি বাই ল্যামডা।
সো বি কত ছিল 340 ভাগ ল্যামডা কত 250 সেন্টিমিটার, মানে মিটার আনলে কত হবে 250 ভাগ 100, তাহলে কত 2.5, তাহলে 340 ভাগ 2.5, তাহলে আসলো কত আমাদের আসলো বেগ আমরা পাইলাম হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি পাইলাম হচ্ছে 136। কীভাবে বেগ ছিল 340 আর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ছিল 2.5 মিটার নিয়ে আসছি, তাহলে 136 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। চেয়েছে কি বলতো, চেয়েছে হচ্ছে পর্যায়কাল কত, পর্যায়কাল হচ্ছে 1/t, তাহলে আমরা এই যে পর্যায়কাল হচ্ছে t = 1/f, তাহলে 1 ডিভাইড বাই অ্যান্সার করলে হয়ে যাবে 7.35 × 10⁻³ অপশন আছে এই যে ঘ নাম্বার। ওকে, কেমনে পাইছি বলো তো, এই জায়গায় কিন্তু আমরা t = 1/f, তাহলে f = 1/, এইটাই না চাইছে হচ্ছে পর্যায়কাল, তাহলে এই যে এইটাই এখানে f না এটাই, তাহলে এখানে যে পাইছি মানটা 1/136 পাইছি না ওখানে আমরা, এটা দিলেই হচ্ছে আনসার চলে আসবে। এরপর আসো 70 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 1 মিটার এবং কম্পাঙ্ক 5 হার্জ হলে তরঙ্গটির বেগ কত, তাহলে v = λf, ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি গুণ করো 5 × 5 মিটার পার সেকেন্ড। শব্দের পর্যায়কাল 5.8 × 10⁻⁴ সেকেন্ড হলে শব্দের বেগ এত হলে তরঙ্গদৈর্ঘ্য কত। সো ল্যামডা আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা = কি বলতো, ল্যামডা = v/f। সো বেগ দেওয়া আছে 320 আর ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে দেওয়া আছে পর্যায়কাল, তাহলে ফ্রিকোয়েন্সি বের করে নাও। ফ্রিকোয়েন্সি কীভাবে বের করবো বলো তো দেখি, 1/t পর্যায়কাল মানে 1/t করলেই আনসার হয়ে যাবে, তাহলে 1/t করো, তাহলে ডিভাইড বাই 1/t 5.8 × 10⁻⁴, দেখো আনসার আসবে হচ্ছে 0.19। এরপরে যাও ঢাকা রেড বেতার কেন্দ্রে মিডিয়াম ওয়েভে 630 কিলো হার্জ 630 দেওয়া আছে, এই অনুষ্ঠান সম্প্রচার করে রেডিও তরঙ্গের বেগ দেওয়া আছে 310⁸ মিটার পার সেকেন্ড হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে। সো এখানে আমাদের তরঙ্গ বেগ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ল্যামডা, ল্যামডা = v/f। সো v দেওয়া আছে 3×10⁸, আর f কত বলো তো, এই যে কিলো হার্জ 630 কিলোকে তোমাকে কি আনতে হবে, হার্জে আনতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ দাও, দেখো কত আসে, আসবে হচ্ছে 3 × 10⁸ ডিভাইড বাই 6 3 0 আবার 3টা 0, তাহলে মান আসবে হচ্ছে 476.19 মিটার। এই যে খ হচ্ছে আমার আনসার। ওকে, সিম্পল, এগুলো সূত্র অ্যাপ্লাই করলে তোমাদের এগুলো হয়ে যাবে। পরপর দুটি তরঙ্গ শীর্ষ দূরত্ব 2 সেন্টিমিটার হলে একটি তরঙ্গ শীর্ষ ও একটি পরবর্তী তরঙ্গ পাতের দূরত্ব কত সেন্টিমিটার হবে, 1 সেন্টিমিটার। কেন পরপর দুটি তরঙ্গ শীর্ষ মানে অর্থাৎ হচ্ছে এই তরঙ্গ শীর্ষ, এই যে এইটা একটা দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এখন প্রশ্ন বলেছে কি হলে একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাতের দূরত্ব কত, তাহলে হচ্ছে একটি তরঙ্গ শীর্ষ এবং পরবর্তী তরঙ্গ পাত হচ্ছে এটা, এই দূরত্ব কিন্তু হাফ, অর্ধেক, 2 এর অর্ধেক, তাহলে 1 সেন্টিমিটার। এই যে বাতাসের সৃষ্ট একটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 35 সেন্টিমিটার, এর কম্পাঙ্ক কত হবে। সো এখানে দেখো তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 0.35 মিটার, কম্পাঙ্ক কত হবে, তাহলে হচ্ছে কি f বের করতে হবে। সো v = λf যদি হয় তাহলে f = কি v/λ, v 350, ল্যামডা হচ্ছে 0.35, দেখো তাহলে আসবে 1000 হার্জ। একটি শব্দের কম্পাঙ্ক 1700 হার্জ হলে পর্যায়কাল কত, পর্যায়কাল প্রসেস কি t = 1/f, তাহলে 1/f ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে 1 ডিভাইড বাই 1700 দাও, মান চলে আসবে 5.88 × 10⁻⁴ সেকেন্ড। বাতাসে শব্দের বেগ 350, একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গদৈর্ঘ্য 1250 সেন্টিমিটার, পর্যায়কাল কত, তাহলে আমরা পর্যায়কাল বের করতে হলে t = 1/f, আগে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে এখান থেকে। ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো, v = যদি λf হয় f = v/λ। সো বেগ ছিল কত 350 আর ল্যামডা দেওয়া আছে 1250 সেন্টিমিটার, মিটার নিয়ে আসলে কি হবে বলো তো, 100 দিয়ে ভাগ দাও 12.50 হবে, 100 দিয়ে ভাগ মিটার নিয়ে আসো, তাহলে 350 ভাগ 12.50 28, ফ্রিকোয়েন্সি 28, তাহলে 1 ভাগ আনসার দিলে আসবে হচ্ছে 0.035, অপশন আছে 0.035, এই যে ঠিক আছে। 1700 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কম্পাঙ্ক বিশিষ্ট ফ্রিকোয়েন্সি, শব্দের বেগ হচ্ছে 3400 দেওয়া আছে হলে তরঙ্গদৈর্ঘ্য কত, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য কত, ল্যামডা কি বলতো v/f। সো বেগ 3400 ভাগ 1700 দাও, তাহলে কি হবে 2 মিটার, হুইচ ইজ 200 সেন্টিমিটার। 300 হার্জ কম্পাঙ্কে
স্পন্দিত কোন রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বায়ুতে 1.13 মিটার হলে বায়ুতে শব্দের তরঙ্গের দ্রুতি কত হবে? সো দ্রুতি মানে হচ্ছে ভি। সো ভি কস ল্যামডা এফ। সো এখানে দেখো ল্যামডা দেওয়া আছে আর এফ দেওয়া আছে, গুণ করে দাও, গুণ করলে দেখো 300 ইন্টু 1.13 মান আসছে হচ্ছে 339 মিটার পার সেকেন্ড। ভি কস টু ল্যামডা এফ, ভি কস টু ল্যামডা এফ। দেখো ল্যামডার মান দেওয়া আছে, এফ এর মান কম্পাঙ্ক দেওয়া আছে। এরপর বলেছে 250 হার্জ মানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা হতে নিঃসৃত শব্দ বাতাসে 3 সেকেন্ডে 1050 মিটার যায়, বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ, এফ দেওয়া আছে 250, ভি কত হবে? বেগ 3 সেকেন্ডে 1050 মিটার যায়, তাহলে 1 সেকেন্ড কতটুকু যায়? এটা তো বেগ না। ভি ইকুয়ালস টু ডি বাই টি, ভি ইকুয়ালস টু ডি বাই টি, বেগ বের করো। ডি কত? 1050 আর টি হচ্ছে 3 সেকেন্ড, তাহলে কত আসবে? 1050 ভাগ 3, 350 হচ্ছে আমার বেগ, তাহলে 350 ভাগ 250 মান আসবে হচ্ছে 1.4। ওকে, সো এরপর আমরা একটু যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। 80 নাম্বার প্রশ্নে কি বলেছে একটু খেয়াল করো। 80 নাম্বার প্রশ্নে বলেছে, দেখো তরঙ্গের দেওয়া আছে তরঙ্গটি, বলেছে যে চিত্রে এ বি যদি 200 সেন্টিমিটার হয়, যদি এ বি এ থেকে বি পর্যন্ত কত সেন্টিমিটার পর্যন্ত? 200 সেন্টিমিটার হয়, এ থেকে বি 200 সেন্টিমিটার। এম এন সমান সমান এন এইচ, এম এন এই যে এন অর্ধেক আর এন এইচ অর্ধেক, এই দুইটা হচ্ছে একটা পুরাটার, মানে পুরাটার এটা অর্ধেক এটা অর্ধেক বলছে, হ্যাঁ। 0.5 মিটার, তাহলে পুরোটা কত বলো তো? 1 মিটার। ঠিক আছে, তরঙ্গটি এ থেকে ডিতে যেতে কত সময় লাগবে? এ থেকে ডিতে যেতে কত সময় লাগবে? অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন দুইটা পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? একটা পূর্ণ স্পন্দন বের করলে দুইটা বের করা যাবে ইজিলি, তাই তো? সো এ বি বলছে 200 সেন্টিমিটার মানে 2 মিটার, এই যে একটা অর্ধেক পূর্ণ স্পন্দন, তাহলে ল্যামডা কত বলো তো? ল্যামডা হচ্ছে 4 মিটার। কীভাবে? কারণ একটা দেওয়া আছে 200 সেন্টিমিটার, অর্ধেক পুরোটা হচ্ছে কি পূর্ণ স্পন্দন, তাহলে হচ্ছে কি 2 মিটার বা 400 সেন্টিমিটার। ঠিক আছে, একটা 2 মিটার, তাহলে পুরোটা 4 মিটার বা 400 সেন্টিমিটার। এখন বলেছে যে এ থেকে ডিতে যেতে সময় লাগে 0.025, এ থেকে ডিতে যেতে সময় লাগে 0.025 সেকেন্ড, দুইটা পূর্ণ স্পন্দন দেয় 0.025 সেকেন্ডে। তরঙ্গটি কম্পাঙ্ক কত হার্জ? কম্পাঙ্ক হচ্ছে এফ ইকুয়ালস টু 1/t, টি হচ্ছে পর্যায়কাল, এখান থেকে এই পর্যন্ত দেয় দুইটা পূর্ণস্পন্দন দেয়, দেখো একটা পূর্ণস্পন্দন দুইটা পূর্ণস্পন্দন দেয় 0.025 সেকেন্ডে, তাহলে একটা দিবে কত সেকেন্ডে? একটা যে সেকেন্ড দেবে সেটি পর্যায়কাল, তাহলে 0.025 ভাগ 2, 0.0125 সেকেন্ড, তাহলে 0.0125 সেকেন্ড, কারণ টি মানে পর্যায়কাল, একটা পূর্ণস্পন্দন দিতে যে সময় লাগবে, তাহলে 1 ভাগ আনসার দিলে আসবে হচ্ছে 80। আনসার হচ্ছে আমাদের 80। পরটা বলছে তরঙ্গটি ইএইচ এর দশা একই, ই কোনটা রে? ই হচ্ছে এইটা, ই কই? ই হচ্ছে আমাদের একটু দেখতে হবে ই কোথায়। ই হচ্ছে এ বি সি ডি ই, ই হচ্ছে এটা, এটা একই ছিল ই এবং এইচ, এইচ এটা, ই হচ্ছে এইটা ধরে নিই আমরা। ও ই হচ্ছে এখানে দেওয়া, এই যে ই হচ্ছে এখানে, এইচ হচ্ছে এখানে। তো এই হচ্ছে নিম্নমুখী, হচ্ছে ঊর্ধ্বমুখী, দশা এক হবে না, এটা ভুল। বিস্তার 1 মিটার, হ্যাঁ দেখো দেখো আমরা বলেছিলাম এইটা পুরোটাকে 1 মিটার ধরেছিলাম আমরা, ঠিক আছে। বিস্তার বেগ 160, সো ভি ইকুয়ালস টু ল্যামডা এফ, ল্যামডা দেওয়া আছে, ল্যামডা পাইছে কত বলো? 4 মিটার যে পাইছি আমরা, ঠিক আছে, ইন্টু এফ কত বলো তো? এফ হচ্ছে এখানে পেয়েছে 80, তাহলে 432 320 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে শুধুমাত্র, আনসার হবে শুধু 2, বিস্তারটা ঠিক আছে, বাকি সব ভুল। এরপর আসো হচ্ছে 82 নম্বর প্রশ্নে, চিত্রে কোন কণাগুলো সমদশায় আছে? সমদশায় আছে হচ্ছে, দেখো একই দশা একই দিক, এই দেখো এ ঊর্ধ্বমুখী, ইও ঊর্ধ্বমুখী, আইও কি বলতো? ঊর্ধ্বমুখী, সবগুলা একই দশায় আছে, তাহলে এ ই আই। তরঙ্গ বেগ কত? ভি ইকুয়ালস টু ল্যামডা এফ, দেখো তরঙ্গ বেগ, তাহলে ল্যামডা ভি ইকুয়ালস টু ল্যামডা এফ, সো ল্যামডা এফ না, তাহলে চিন্তা করো এফ কত আছে? 100, ল্যামডা কত দেখো তো? এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণস্পন্দন 1.5 15 সেন্টিমিটার, মানে 1.5 ল্যামডা ইজ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, তাহলে একটা কত হবে? 15 ভাগ 1.5, তাহলে 15 ভাগ দিয়ে আমরা 1.5 দিয়ে 10 আসবে না? হ্যাঁ 10 সেন্টিমিটার, হুইচ ইজ 0.1 মিটার, তাহলে আমাদের 0.1 দাও, তাহলে বেগ হচ্ছে 10। ওকে, বেগ কি বলতো? 10। সিম্পলি ক্যালকুলেশন এগুলো করবো, বেগ 10 হচ্ছে আমাদের আনসার, বেগ 10। এরপর উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে কি সঠিক? ওই তরঙ্গের ক্ষেত্রে দেখো খেয়াল করো, তরঙ্গের উদ্দীপক থেকে আমাদের করতে হবে। সঠিক হচ্ছে এখানে বলেছে যে
কণাগুলোর দিকের সাথে তরঙ্গের প্রবাহের দিক 90 ডিগ্রি, অবশ্যই যেহেতু এটা কি বলতো অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে 90 ডিগ্রি কোণে কম্পিত হবে। 500টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে 5 সেকেন্ড সময় লাগে। কম্পাঙ্ক হচ্ছে 100, মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যদি 100টা দেয় তাহলে 5 সেকেন্ড কত দিবে? 500 দিবে। তাহলে এটাও ঠিক আছে আনসার। মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে না, সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে তো অনুদৈর্ঘ্য তরঙ্গ ক্ষেত্রে, এটা কিন্তু তাহলে ভুল, এটা অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে এটা কিন্তু ভুল হবে। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 আর 2। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে চলে যাব। পরেরটা হচ্ছে 85 কি বলেছে দেখি। 85 তরঙ্গটির বেগ বের করতে বলেছে এখানে। দেখো তরঙ্গ বেগ কত। সো তরঙ্গ বেগ কি বলেছি আমরা? v cos ল্যামডা এফ, v cos টু ল্যামডা এফ। ওকে, তাহলে ল্যামডা কত আছে বলো দেখি। এখানে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত ল্যামডা দেওয়া আছে 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে দেখো যে একটা আমরা সবগুলো বক্স করে ফেলি। ওকে, 1 2 3 4 5 6 7 8, 8টা বক্স মিলে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে কয়টা বক্স মিলে পূর্ণ স্পন্দন হয়? কারণ একটা সম্পূর্ণ স্পন্দনকেই একটা ল্যামডা বলা হয়, তাই তো? তাহলে এখানে দেখো 1 2 3 4টা বক্স মিলে একটা পূর্ণ স্পন্দন বলতে পারি আমরা, কারণ এই দেখো এতটুকু পূর্ণ স্পন্দন না, 1 2 3 4টা বক্স, কারণ ভাগ করে ফেলছে সবগুলা। তাহলে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, 8টা মিলে 10 সেন্টিমিটার। তাহলে একটা কত হবে? 10/8, 10/8, একটা হচ্ছে 1.25 সেন্টিমিটার। তাহলে 4টা মিলে পূর্ণ স্পন্দন ইন্টু 4, তাহলে 5 সেন্টিমিটার একটা। তাহলে পূর্ণ স্পন্দন হবে কি বলতো? ল্যামডা হবে 5 সেন্টিমিটার, হুইচ ইজ 0.05 মিটার। এখন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1100, 1100 না? হ্যাঁ 1100। তাহলে ইন্টু 1100 দিলেই 0.05 ইন্টু 1100, 55 হচ্ছে আমাদের বেগ। ওকে, আমি ল্যামডাটা আবার বলি, শুনো ভালো হবে। ল্যামডাটা হচ্ছে কি বলতো? এক পূর্ণ স্পন্দন আমাকে দেখতে হবে, সম্পূর্ণ স্পন্দন। তো সম্পূর্ণ স্পন্দন এতটুকু না, দেখো তো এতটুকু একটা। সো একটা দেওয়ার পর দেখো এখন এখানে দেখো একটা পুরোটা হয়েছে, আবার এখানে কিন্তু একটু বাকি আছে। এটা পুরোটা হলে এটা পূর্ণ স্পন্দন হতো, এই পুরোটা আমি এখানে কভার করি। এই দেখো এতটুকু থেকে নেওয়া হয়েছে, দূর তো দেওয়া আছে এতটুকু কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের একটা সম্পূর্ণ স্পন্দন হয়ে গেল। এবার আসো তরঙ্গটি 8800টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? 8800টি পূর্ণ স্পন্দন কত সময় লাগবে? তো খেয়াল করো, যদি ফ্রিকোয়েন্সি কত হয়? 1100 হার্জ হয়, অর্থাৎ কি বলতো দেখি, সে প্রতি সেকেন্ডে 1100টি পূর্ণ কম্পন দেয়। তাহলে তোমাকে বলেছে যে 8800 দিতে কত সময় লাগবে? তাহলে এর সঙ্গে কত? তুমি 8800 ভাগ 1100 দাও, তাহলে কত হবে? 8 সেকেন্ড লাগবে, ঠিক আছে? 1 সেকেন্ডে যদি 1100 দেয় তাহলে 8 সেকেন্ডে 8800টা দিবে। আবার এই জায়গায় আসো, তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে সেম উদ্দীপক দেখো, এবার কিন্তু এই বরাবর দেখো 1টা 2টা সবগুলো অর্ধেক করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা মিলে 8 মিটার। তাহলে একটা কত হবে? 1 মিটার। তাহলে কয়টা মিলে পূর্ণ স্পন্দন বলো দেখি? 1 2 3 4, কারণ এই যে পূর্ণ স্পন্দন এতটুকু না, এই যে এটা সম্পূর্ণ স্পন্দন, 1 2 3 4টা মিলে পূর্ণ স্পন্দন। তাহলে 8টা যদি 8 মিটার হয়, 4টা কত? 4 মিটার হবে। ল্যামডা হচ্ছে 4 মিটার। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলছে 4 মিটার, ঠিক আছে। বেগ v = ল্যামডা এফ, ল্যামডা হচ্ছে 4, এফ হচ্ছে 100, তাহলে 400 হবে, এটা 4000, ভুল আছে। এ বি সি বিন্দুকে তরঙ্গটির দশা ভিন্ন, এতে বিতে সিতে দশা কিন্তু কি বলতো ভিন্ন। আমরা বলতে পারি এখানে একটু দেখে আমরা এখানে হচ্ছে একটু মুছে দেই। এই দেখো বি এখানে, সি হচ্ছে এইটা, আর যদি বি এটা দিই আমরা, দেখো এটা নিম্নমুখী হচ্ছে ঊর্ধ্বমুখী দশা, কিন্তু তাহলে কি বলতো ভিন্ন বলতে পারি আমরা। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর আসো পরেরটায়, তরঙ্গ দৈর্ঘ্যটি কি বলছে দেখো, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই দেখেন এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, 2টা আছে এবং অর্ধেক আছে, 2.5 ল্যামডা ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে একটা ল্যামডা কত হবে? 10/2.5, তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে আমার আনসার, খ। ওকে, কোন বিন্দুতে তরঙ্গটি সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক? সর্বশক্তি হচ্ছে কি বিস্তারে হবে। তাহলে বিস্তার কোন বিন্দু বলো তো দেখি? এই যে এই বিন্দুতে, হ্যাঁ, বি বিন্দুতে, সি বিন্দুতে, না? তাহলে দেখো তো এ বি সি কোথায় আছে? তাহলে হচ্ছে দেখো আবার দেখো এম এবং এন এ, এটা কোথায় আছে? দেখো সি আছে এবং এম আছে, সি এম, ঠিক আছে। এটা এ কিউ, কিউ কিন্তু সর্বোচ্চ কম, তাহলে কিউ এটা হবে না। পি আর, পি তো এখানে, আর এখানে, এটা হবে না। সর্বোচ্চ বিস্তারে, বিস্তারে শক্তি বেশি হবে। বিস্তার কোনটা? এই যে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে বিস্তার। তাহলে শুধুমাত্র 3 আনসার।
এবার আসি 90 নম্বরে কি বলেছে, তরঙ্গটির কম্পাঙ্ক কত হার্জ, কম্পাঙ্ক বের করতে বলছে ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস আমরা জানি যে ভি বাই ল্যামডা যদি বলি আমরা, হ্যাঁ। সো এখানে দেখো ভি কত আছে 300 দেওয়া আছে, আর ল্যামডা হবে হচ্ছে কত দেখো তো, এই পর্যন্ত দেওয়া আছে, মানে একটা পূর্ণ স্পন্দন আর ডেটটা, তাহলে ডেটটা মানে হচ্ছে দেখো 1.5 ল্যামডা ইকুয়ালস টু আমরা বলতে পারি কত 7.5 দেওয়া আছে, তাহলে একটা কত হবে 7.5 ভাগ হচ্ছে 1.5, তাহলে দেখো 7.5 ভাগ 1.5 আসবে হচ্ছে 5, তাহলে ল্যামডা হচ্ছে 5, তাহলে 300 ভাগ 5 দিলে কত হবে বলো তো 60। ওকে, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা কি বলেছে, উপরের লেখচিত্রে মাধ্যমের কণাগুলোর দিক ও তরঙ্গের প্রবাহ একই। দেখো কি বলেছে, মাধ্যমের কণাগুলোর দিক এবং তরঙ্গের প্রবাহ, না দিক দেখো মাধ্যমের কণাগুলো একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, সবগুলো আলাদা আলাদা দিক রয়েছে, এটা কিন্তু ভুল। তাহলে প্রথমটা কিন্তু আমাদের কি বলেছে বলতো, ভুল বলেছে, তাহলে এটা হচ্ছে ভুল আমরা বলতে পারি। পি কিউ আর কণাগুলো দশা একই হবে। দেখো পি কিউ আর কণাগুলো দশা দেখি, দেখো পি নিম্নমুখী, কিউ নিম্নমুখী, আরও নিম্নমুখী, সবগুলো সেম, তার মানে এটা ঠিক আছে, তাহলে এটা আনসার আমরা ঠিক বলতে পারি। ঠিক আছে, ডিইএফ কণাগুলো একই বেগে আছে, ডিইএফ দেখো ডিইএফ একই বেগে আছে, তার মানে তিনটাই কিন্তু সেম, তার মানে আমাদের উত্তর কিন্তু দুইটাই, নিচে দুটোই কিন্তু আমাদের রাইট আনসার বলতে পারি আমরা, তাহলে এইটা হচ্ছে আনসার সেম, তাহলে আমাদের 2 এবং 3 আর রাইট আনসার। ওকে, পরেরটা যাই। 92 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এটা বলা হয়েছে পি হতে ওতে পৌঁছাতে সময় লাগে 0.6 সেকেন্ড, পি থেকে ওতে সময় লাগে 0. মানে ডেটটা পূর্ণ স্পন্দন দিতে সময় লাগে 0.6 সেকেন্ড, এবং এম হতে এনতে পৌঁছাতে সময় লাগে 1.2, এখানে দুইটা পূর্ণ স্পন্দন। ওকে, বলছে 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্কের অনুপাত বের করতে বলছে, কম্পাঙ্কের অনুপাত, তাই তো। সো কম্পাঙ্ক হচ্ছে ফ্রিকোয়েন্সি, আগে যদি পর্যায়কালটা বের করতে পারি আমরা এখানে, তাহলে তো কম্পাঙ্ক পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে পর্যায়কাল কী হবে দেখো, পি থেকে ওতে আমাদের এখানে একটা পূর্ণ স্পন্দন, ডেটটা 1.5, হ্যাঁ 1 এবং হাফ, তাহলে দেয় হচ্ছে 0.6 সেকেন্ড, তাহলে ডেটটা পূর্ণ স্পন্দন যদি দেয়, ডেটটা টি দেয় কত সেকেন্ডে 0.6 সেকেন্ডে, তাহলে একটা টি দিবে কত বলো তো 0.6 ভাগ 1.5, তাহলে দেখো কত আসে 0.6 ভাগ 1.5 আসে 0.4 সেকেন্ড, এখানে টি হচ্ছে 0. কি বলতো 4 সেকেন্ড হচ্ছে এর পর্যায়কাল। ওখানে কটা দেয় বলতো দুইটা, এই যে একটা পূর্ণ স্পন্দন দুইটা, এম থেকে এনে আসে সময় লাগে 1.2 সেকেন্ড, তাহলে দুইটা সম্পূর্ণ স্পন্দন বা পর্যায়কাল দেয় 1.2 সেকেন্ডে, তাহলে একটা দিবে কত সেকেন্ডে 1.2 ভাগ 2, তাহলে 0.6 সেকেন্ড, এখানে টি2 হচ্ছে 0.6 সেকেন্ড। তাহলে এখন তোমাকে বলছে তরঙ্গের অনুপাত কত হবে, তাহলে তুমি যদি 0.6 ভাগ 0.4 দাও, তাহলে দেখো আসবে 3/2, তাহলে 3:2 হচ্ছে আমার আনসার। ওকে, 1 ও 2 নং কম্পাঙ্কের অনুপাত, ঠিক আছে, কম্পাঙ্কের অনুপাত হচ্ছে ব্যস্ত অনুপাতের সময়, জানো তোমরা সবাই যে টি ইকুয়ালস টু 1/f, তাই তো। তাহলে হচ্ছে দুইটাই টি থেকে T1 এবং হচ্ছে কি বলতো T2, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম। দেখো T1 আমাদের একটু লিখে দিই এখানে, দেখো T1/T2 সমান সমান আমরা F2/F1 বলতে পারি, কেন বলো দেখি, কারণ হচ্ছে টি সমানুপাতিক 1/f ব্যস্তানুপাতিক। তাহলে আমার T1 কত ছিল বলো, T1 ছিল 0.4 ছিল না, হ্যাঁ এটা ছিল 0.4, তাহলে আমাদের বের করতে বলছে কি 1 ও 2 নং তরঙ্গের কম্পাঙ্ক, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো কম্পাঙ্ক F1/F2 সমান সমান তাহলে T2/T1, T2 ছিল 0.6 এর 0.4, তাহলে দেখো আসবে হচ্ছে 3/2, তাহলে কি আসলো 3/2 আসলো, তাহলে 3:2 হচ্ছে আমার অনুপাত। চিত্র অনুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক বের করতে বলছে, এখানে দেখো এখানে দেওয়া আছে বিস্তার দেওয়া আছে 1 এবং সময় দেওয়া আছে 4 সেকেন্ড। ওকে, তাহলে কম্পাঙ্ক কত T ইকুয়ালস টু 1/f, তাই তো, তাহলে F ইকুয়ালস টু 1/t, তাহলে দেখো তো একটা পূর্ণ স্পন্দন যে সময় তাকে বলা হচ্ছে পর্যায়কাল, তাহলে 1/2, তাহলে কত 0.5 আওয়ার্স, একটা সম্পূর্ণ স্পন্দন যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। এরপরটা আসি 94 নম্বর, নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য নির্দেশ করেছে, নিচের তরঙ্গদৈর্ঘ্য কোন নির্দেশ করেছে খেয়াল দেখো, তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে একটা সম্পূর্ণ স্পন্দন, তাহলে দেখো খেয়াল করো এই যে পি থেকে পি প্রাইম বা কিউ থেকে কিউ প্রাইম বা আর থেকে আর প্রাইম একটা সম্পূর্ণ স্পন্দন, দেখো সম্পূর্ণ স্পন্দন, তো এখানে অপশনে কোনটা আছে বলো তো, এই যে পি থেকে পি প্রাইম হচ্ছে এটা আছে, বাকিগুলো কিন্তু নাই, যে কোনো একটা থাকলেই কিন্তু আনসার হইতো। এরপর 95-এ যাই, কি বলেছে দেখো, চিত্রে পূর্ণ স্পন্দন কোনটি, সম্পূর্ণ স্পন্দন সেম, এই যে আর থেকে আর প্রাইম, পি থেকে পি
পি থেকে পি প্রাইম, কিউ থেকে কিউ প্রাইম, এখানে কোথায় আছে আর থেকে আর প্রাইম দেওয়া আছে। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে 96 কি বলেছে খেয়াল করে দেখো, উপরের তরঙ্গটির কম্পাঙ্ক কত হবে, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে তরঙ্গের, কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সময়, দেখো সময় দেওয়া আছে এই যে 0.02 সেকেন্ড, হ্যাঁ। এখন আর ল্যামডা দেওয়া আছে, এখন বলছে কম্পাঙ্ক কত হবে, তাহলে আমরা জানি f = 1/t, তাহলে দেখো খেয়াল করো কত আসে, 1/0.02 দিলে আসবে হচ্ছে 1/1/t, এটা হচ্ছে সময় দেওয়া আছে হয়তোবা এখানে হচ্ছে 50 হার্জ হবে, যদি সময় এটা 0.2 সেকেন্ডটা যদি আমাদের এটা কার হয় বলো দেখি, টি এর মান হয়, তাহলে কম্পাঙ্ক বলেছে টিটা হয়তোবা এটা বলতে পারে যে কয়টা এখানে এই পুরাটাই, তাহলে দুইটা পূর্ণস্পন্দন পুরাটাই সময় এটা কি এম থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত 0.02 সেকেন্ড, তাহলে একটা দিবে কত 0.01 সেকেন্ড, দুইটা সম্পূর্ণ স্পন্দন দেয় 0.02 সেকেন্ডে, একটা দিবে কি 0.01 সেকেন্ডে, তাই তো দুইটা ভাগ, তাহলে 1/0.01, তাহলে মান আসবে 100, কত আসবে বলো তো 100 হার্জ। বলেছে উদ্দীপকে আর এন এর মধ্যবর্তী দূরত্ব λ/2, দেখো এখান থেকে আমরা করি আর এন, এই যে আর থেকে এন পর্যন্ত, হ্যাঁ একটা পূর্ণ স্পন্দন পুরোটাই এর অর্ধেক হচ্ছে এইটা, তাহলে এটা ঠিক আছে। তরঙ্গটি অনুপ্রস্থ ঠিক আছে, পি ও P1 কণাটি সম্পূর্ণ বিপরীত দশা, পি ও P1 একই দশা, এটাও নিম্নমুখী, এটাও কি বলতো নিম্নমুখী, তার মানে কিন্তু এটা ভুল, 1 ও 2 হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর 98-এ কি বলেছে, তরঙ্গটি কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক বলেছে কত হবে, দেখো খেয়াল করো, এখানে কম্পাঙ্ক হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে 1/t, টি তো দেওয়া নাই, তাহলে আমাদের কি বের করতে হবে, দেখো এখানে সময় দেওয়া আছে, সময় ঠিক আছে 4 সেকেন্ড দেওয়া আছে, একটা দুইটা হাফ, তাহলে আড়াইটা, তাহলে 2.5t সমান কয় সেকেন্ড, 4 সেকেন্ড, টি মানে পর্যায়কাল, এই যে সময় দেওয়া আছে এটা, তাহলে একটা টি কত হবে 4/2.5, 4/2.5 আসছে হচ্ছে 1.6 সেকেন্ড হচ্ছে আমার একটা পর্যায়ে টি, তাহলে 1 কত 1 ভাগ আনসার দাও, কত আসবে হচ্ছে 0.625, ওকে। মানে আমাদের পর্যায়কাল জিনিসটা হচ্ছে কি একটা সম্পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে, তো আমরা এখানে 4 সেকেন্ড লাগে করা দিতে, একটা দুইটা হাফ আড়াইটা। উদ্দীপকে উল্লেখিত তরঙ্গটির বেগ কত, তাহলে v = λf, এফ দেওয়া আছে, এফ তো পাইলা এটাই, ল্যামডা কত দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত না, এটা হচ্ছে এই পর্যন্ত, তাই তো এই পর্যন্ত, তাহলে আমরা যদি এই পর্যন্ত চিন্তা করি, তাহলে খেয়াল করো এখানে একটা দেওয়া আছে পূর্ণ স্পন্দন একটার এবং 4/1 মানে 1.25 λ = 4, কেন এটা কিন্তু 4/1 দেওয়া আছে, এইটা এই পর্যন্ত থাকলে আমি ডেট ধরতাম, এটার আবার অর্ধেক দেওয়া আছে, তাহলে 1.25 λ = 4/1.25, তাহলে দেখো কত আসে 4/1.25 আসবে হচ্ছে 3.2, তাহলে ল্যামডার মান 3 কি বলতো 2, তাহলে ল্যামডা যদি 3.2 হয় তাহলে v = λf, 3.2 ইন্টু এফ কত, এই যে গতে পাইছো এফ, তাহলে ইন্টু 0.625, তাহলে আনসার আসবে 2, আনসার আসবে হচ্ছে 2 মিটার/সেকেন্ড। নিচের কোনটি সঠিক, এ থেকে ডিতে পৌঁছাতে সময় লাগে 0.1 সেকেন্ড, এ থেকে ডিতে কয়টা পূর্ণ স্পন্দন আছে বলো দেখি, একটা দুইটা তিনটা দেওয়া আছে, কারণ সংকোচন প্রসারণ মিলে একটা সম্পূর্ণ স্পন্দন হয়, সরল যেটা বলি আমরা অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা সম্পূর্ণ স্পন্দন হয়। তাহলে দেখো উক্ত তরঙ্গের অনুপ্রস্থ না, এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডায় 3 গুণ, দেখো একটা দুইটা তিনটা, তাহলে আমরা বলতে পারি তিনটা দেওয়া আছে, তাহলে একটা ল্যামডার কয় গুণ আছে বলো, তরঙ্গ দৈর্ঘ্য 3 গুণ হবে, ঠিক আছে, তিনটা দেওয়া আছে, একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা পূর্ণ স্পন্দন, তাহলে তিনটা পূর্ণ স্পন্দন আছে, তাহলে একটা থেকে 3 গুণ আছে কি নাই বলো, অবশ্যই আছে, ঠিক আছে। তরঙ্গটির কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে f = 1/t পর্যায়কাল, তো এ থেকে ডিতে আসার সময় লাগে 0.1 সেকেন্ড, এ থেকে ডিতে, তাহলে একটা দুইটা তিনটা সম্পূর্ণ স্পন্দন 0.1 সেকেন্ডে, তাহলে তিনটা টি দেয় 0.1 সেকেন্ডে, একটা টি দিবে কত দেয় 0.1/3, তাহলে দেখো 0.1/3 দিলে আসবে হচ্ছে 0.033, তাহলে এফ এই যে 0.033, তাহলে 1 ভাগ অ্যান্সার দাও, আসবে হচ্ছে 1/30, তাহলে হচ্ছে আনসার হচ্ছে 30 হার্জ, ওকে। এরপরটা কি বলেছে, চিত্রে প্রদর্শিত দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের 6 সেকেন্ড সময় লাগে, কম্পাঙ্ক কত, একটা সম্পূর্ণ স্পন্দন যাওয়া এবং আসা মিলে একটা পূর্ণ স্পন্দন, একটা দুইটা তিনটা
3টা টি দেয় 6 সেকেন্ডে, তাহলে 3t ইকুয়ালস টু 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডে, তাহলে 1t ইকুয়ালস টু কি 6/3, তাহলে 2 সেকেন্ডে দেয়। তাহলে বলছে কম্পাউন্ড কত, কম্পাউন্ড f ইকুয়ালস টু 1/t, তাহলে 1/2 দিলে 0 পয়েন্ট কত বলো তো 5। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে আমাদের, সেটা হচ্ছে 103 নম্বর প্রশ্ন। 103 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, একটু দেখো খেয়াল করো। 103 নম্বর প্রশ্নে কি বলেছে, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে তোমরা জানো সবাই যে এখানে কিন্তু প্রতিসরণ ঘটে এবং কি বলতো উপরিপাতনও ঘটে, বিচ্ছুরণ কিন্তু ঘটে না। তাহলে 1 ও 3 হচ্ছে রাইট আনসার। সূর্যের আলোর ক্ষেত্রে কোনটি সঠিক, সূর্যের আলো হচ্ছে একটা তড়িৎচুম্বক তরঙ্গ, কারণ যে তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না সেটা তড়িৎচুম্বক তরঙ্গ বলে আমরা ওদের পড়েছি বেসিকে। এবার আসো, এটি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ, সূর্যের আলো কিন্তু একটা অনুপ্রস্থ তরঙ্গ এবং কম্পন বেশি হলে বেগ বেশি হবে, v ইকুয়ালস ল্যামডা f। হ্যাঁ, কম্পন বেশি হলে বেগ বেশি হবে না, কম্পন বেশি হলে বেগ বেশি হবে কি হবে, এখানে তো হচ্ছে কম্পনের সঙ্গে হচ্ছে বেগের সম্পর্কটা 1 আর 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখানে এটি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ এবং হচ্ছে এটি তাড়িৎ চুম্বক তরঙ্গ। ওকে, এবার আসো এখানে সূর্যের আলোর ক্ষেত্রে কম্পন v ইকুয়ালস টু, দেখো v ইকুয়ালস টু যদি ল্যামডা f হয়, আমি যদি বলি v ইকুয়ালস টু ল্যামডা f বলি আমরা, তাহলে f এর সঙ্গে সম্পর্ক হচ্ছে b এর সমানুপাতিক, অর্থাৎ কম্পন বেশি হলে বেগও বেশি হবে, তাহলে 1 2 3ই হবে অ্যান্সার। ওকে, 3টাই হবে অ্যান্সার। এরপর চলে যাবো আমরা পরেরটায় যাব। কি বলছে, বাতাস শব্দের বেগ দেওয়া আছে, দেখো বাতাস শব্দের বেগ v হলে কোনটি সঠিক। তো আমরা দেখেছি যে v সমানুপাতিক t, তাপমাত্রা যত বাড়বে বেগ তার বর্গমূলের সমানুপাতিক বাড়বে। ঠিক আছে, ঠিক আছে, এটা v সমানুপাতিক 1। এখন তাপমাত্রার সঙ্গে আবার ঘনত্বের সম্পর্কে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক সম্পর্ক ঘনত্বের সঙ্গে, তাহলে আমরা বলতে পারি v সমানুপাতিক 1/t হচ্ছে 1/ρ, ঘনত্ব, ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। চাপের সঙ্গে সম্পর্ক কিন্তু নাই, তাহলে হচ্ছে আমরা 1 ও 2 রাইট অ্যান্সার। তারপর আসি, নিচের একটি সুষলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, সুষলাকার কম্পাঙ্ক 2 কিলো হার্টজ এবং সুষলাকার সৃষ্ট বায়ু মাধ্যমে বেগ দেওয়া আছে এত, বলছে সুষলাকার সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল কত, t কস তাহলে 1/f। সো f এর মান জানাই না, এই যে f দেওয়া আছে 2 কিলো হার্টজ, তাহলে 1/2000 দাও, 1/2000, কেন মানে কিলো হার্টজ আছে, তাহলে কত হবে 5 × 10⁻⁴, তাহলে এইটা ঠিক আছে। শীর্ষ তরঙ্গের ক্ষেত্রে কি হবে, যান্ত্রিক তরঙ্গ, এটি যেহেতু এটা খেয়াল করো সুষলাকা, তাহলে এটা যান্ত্রিক তরঙ্গ মাধ্যম লাগে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.17, সো আমাদের v ইকুয়ালস টু ল্যামডা f জানি, সো ল্যামডা ইকুয়ালস টু v/f। সো বেগ ছিল 340, f তোমরা গতে পেয়েছি 0.0005, তাহলে 340 ভাগ অ্যান্সার দিলে আসবে হচ্ছে, মান আসবে হচ্ছে 68। এখানে আমরা একটু দেখি আর একটু, 340 ভাগ v ইকুয়ালস টু ল্যামডা, এখানে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য 0. এখানে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে, আমরা আরেকটু দেখি এখানে। হ্যাঁ, এখানে যে মানটা আসছে আমাদের, এখানে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যান্ত্রিক তরঙ্গের ঠিক আছে, এখন এখানে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য 0.17 কিনা, তাহলে ল্যামডা বের করো, v ইকুয়ালস যদি ল্যামডা f হয়, ল্যামডা ইকুয়ালস টু v/f। সো বেগ কত ছিল 340। ফ্রিকোয়েন্সি বের করতে হয় আমাদের, ফ্রিকোয়েন্সি কোনটা বলো দেখি, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে 2 কিলো হার্টজ। ওকে, তাহলে 2000, তাহলে 340 ভাগ 2000 আসবে 0.17। ঠিক আছে, তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টি করে, যেহেতু এটা সুষলাকা শব্দ, সেটা হচ্ছে দৈর্ঘ্য তরঙ্গ, সেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু সমান্তরালে কম্পিত হয়, সেখানে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত সৃষ্টি হয় না। ঠিক আছে, এবার তাহলে এটা কিন্তু আমাদের হবে না, তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 107 নম্বর করে ফেললাম। দেখো 108-এ কি বলেছে, দেখো খেয়াল করো, বলেছে উদ্দীপক তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা। তাহলে দেখো এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্পন্দন, আর দেখো একটার কিন্তু 4 ভাগের, দেখো 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে, এই মাপটা দেখো, এই মাপটা সবসময় খেয়াল করবো, দেখো এই মাপটা দেখো 1 ভাগ দেওয়া আছে, 1 ভাগ 4 ভাগে 1 ভাগ, তাহলে একটা সম্পূর্ণ স্পন্দন আর 4 ভাগে 1 ভাগ, তাহলে 1.25, 4 ভাগে 1 ভাগ মানে 2.25, ল্যামডা ইকুয়ালস টু 40, তাহলে একটা কত হবে 40 ভাগ 1.25, তাহলে আসবে হচ্ছে আমাদের কত আসবে, 40 ভাগ 1.25 আসবে হচ্ছে 32, তাহলে 32 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটার হবে, মিটার চলে আসছে। আচ্ছা, তাহলে হচ্ছে 32 সেন্টিমিটার। এখানে অপশন আছে কোথাও না, মিটারে আছে, 100 দিয়ে ভাগ করলে 0.32 মিটার। ওকে, এটা মান দেওয়া আছে b = 352, মানটা আসেনি এখানে। ওকে, প্রিন্টিং মিস্টেক। এবার খেয়াল করো, তরঙ্গটির আর ও টি বিন্দু দুটি সমদশা সম্পূর্ণ। দেখো আর হচ্ছে ঊর্ধ্বমুখী, টি হচ্ছে নিম্নমুখী, তাহলে সমদশা হবে না, ভুল।
কম্পাঙ্ক 1100 হার্টজ বের করো, v ইকুয়ালস টু ল্যামডা এফ, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। সো বেগ 352, যেটা লিখে দিচ্ছি আমি, প্রিন্টিং মিস্টেক আসে না এখানে। আর ল্যামডা মান কত আছে 0.32, এই যে ল্যামডা মান পেয়েছো, তাহলে করলে কত হবে 1100 হার্টজ। ঠিক আছে, 10টি কম্পনে 3.2 মিটার যায়। সো একটা কম্পন ল্যামডা, একটা ল্যামডা, তো একটা কম্পন 0.32 মিটার হয়, 10টা কত হবে 0.32 ইন্টু 10, তাহলে 3.2 মিটার হবে। তাহলে 2 এবং 3 আমাদের ঠিক আছে। চলো আমাদের এই টাইপের লাস্ট প্রশ্ন, সেটা কি বলেছে দেখি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি হবে যদি কণার বেগ বৃদ্ধি হবে যদি দেখো কম্পাঙ্ক বৃদ্ধি পায়, ভি ইকুয়ালস টু ল্যামডা এফ যদি বলি আমরা, দেখো বেগের সঙ্গে ফ্রিকোয়েন্সি সম্পর্ক সমানুপাতিক, অবশ্যই বৃদ্ধি পাবে। তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অবশ্যই এটাও ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক, তাহলে ভি সমানুপাতিক ল্যামডা, ঠিক আছে। পর্যায়কাল বৃদ্ধি পায় না, কেন? দেখো ভি সমানুপাতিক যদি ল্যামডা এফ হয়, এফ তো আবার ব্যস্তানুপাতিক, এফ হচ্ছে ল্যামডা 1/t, তো দেখো ভি এর সঙ্গে টি এর সম্পর্ক কী বলতো, ব্যস্তানুপাতিক, তাহলে কিন্তু এটা কমলে ল্যামডা বাড়বে, ভি বাড়বে, আর ভি কমলে টি কী বলতো, কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা হবে না। তাহলে 1 ও 2 আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আমাদের এই টাইপের সমাধান। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।